আজকে হচ্ছে আমার এই ফিগার যে রেফারেন্সটা আছে সেটা হচ্ছে হার্ড কপি নাই, তো আমি এই ছবি থেকে আঁকবো। তাই সবাইকে বললাম ছবিটা সেভ করে রাখতে। আচ্ছা তাহলে এই ফিগারটা শুরু করি আঁকা। এক্সামে এরকম ফিগার থাকবে, ভাইয়া মানে স্কাল্পচার হোক, মানুষ হোক, হ্যাঁ, কিন্তু কিছু একই। ভাইয়া দেখা যাচ্ছে না। জি। আচ্ছা আমি কিছু শুরু করিনি ভাইয়া এখন আঁকা। কিছু দেখা যায়। আমি এখনো শুরু করিনি আঁকা, তো এখনো ফোকাস করছে না ক্যামেরা। পেজ ব্ল্যাঙ্ক, তো তাই। সবাই হোয়াটসঅ্যাপে চেক করে, আমি একটা ছবি দিচ্ছি ফিগারের। তো পরে যে ফিগারটা দিছি সে অবজার্ভ করেন। এটা একটা স্কাল্পচার, বাট একটা হিউম্যান ফিগার। একই প্রসেস, একই রকম দেখতে, একই রকম শারীরিক গঠন। তো এই জন্য বলছিলাম যে ফিগার আঁকা শিখলে একবার, সেটা হচ্ছে স্কাল্পচারের ফিগার যদি দেয় পরীক্ষাতে, সেটা ইজি হবে। একই, হুবহু একই প্রসেস। যেহেতু সবাই বলছেন গত ক্লাসে যে ফিগার যাতে আমি স্কাল্পচারের একা দেখাই, তাই আজকে এই ফিগারটা আঁকবো। সবাই কি পাইছেন ফিগারটা? ছবি পাইছেন? জি ভাইয়া। না পাইলে হোয়াটসঅ্যাপ চেক করেন। আচ্ছা তাহলে আমি আগের মতো একটা ফিনিশিং লাইন দিই। হ্যালো ভাইয়া। জি। আ- আগে তো আমাদেরকে হিউম্যান যেটা ফিগার ওইটা দেখাইছেন মনে মনে হয় তিনটা তো। আর এটা তো স্কাল্পচারের হলো ফিগার, তো এটার ভিতরে পার্থক্য কি, আর এটা কয় ধাপে করতে হয় ওইটা একটু বলে দিন শুরু করার আগে। আচ্ছা, হিউম্যান ফিগার আর স্কাল্পচারের পার্থক্যটা আসলে কি? হিউম্যান ফিগার হচ্ছে একেবারে, মানে আপনি যেরকম ফটোগ্রাফি দেখেন নরমাল মানুষের, হ্যাঁ, ওইটা হচ্ছে যেরকম দেখতে হয় রঙিন একদম। বাট স্কাল্পচার ওরকম রঙিন হয় না। জিনিসটা কি বলি, আপনি একটা ব্ল্যাক এন্ড হোয়াইট ছবি দেখবেন, আরেকটা হচ্ছে একদম রঙিন ছবি দেখবেন। দুইটার যে ডিফারেন্স, স্কাল্পচার আর হিউম্যান ফিগারের ডিফারেন্স বহু সেমই ধরতে গেলে। কারণ হচ্ছে কি যে হিউম্যান ফিগার যেটা, সেটা হচ্ছে ফটোগ্রাফি যেরকম থাকে সেরকম। আর আপনি যদি যখন হচ্ছে এই আঁকবেন, এই যে স্কাল্পচার দেখবেন, দেখবেন স্কাল্পচার হচ্ছে ব্রোঞ্জের হইতে পারে, লোহার হইতে পারে। সেটা হচ্ছে মনোক্রোমেটিক না, মানে একটা কালার স্কিম থাকে, মানে মনোক্রোম থাকে সেটা। তো সেটার জন্য লাইট শ্যাডো ধরতে একটু টাফ হতে পারে, যে কোনটা হাতের শুরু আর লাইটটা কোথায় পড়ছে। আবার ইজিও হতে পারে, যেদিকে ডার্ক থাকবে সেই এরিয়াটা ডার্ক করবেন হুবহু সেম ভাবে, যেটা হচ্ছে নর্মাল ফটোগ্রাফিতে ধরা মুশকিল। কিন্তু এই যে ব্ল্যাক এন্ড হোয়াইট ছবি, সেটাতে এই জিনিসগুলো ধরা একটু ইজি, যে কোথায় লাইন থাকবে, কোথায় ডার্ক থাকবে, এগুলো দেখাই যায়। কারণ যেদিকে ব্ল্যাক থাকবে বেশি সেটা হচ্ছে ডার্ক এরিয়া। ফিগারটা একবার অবজার্ভ করেন, দেখেন যে এইখানে কিন্তু ডার্ক আর লাইট এরিয়া দেখা যাচ্ছে খুব ভালোভাবে। যেই হাতটাতে রশি ধরে আছে সেই হাতটা একটু ডার্ক, কারণ এদিকে লাইট পড়ে নেই। আর এই যে সামনের যে হাঁটুটা আছে সেই হাঁটুটা অনেক লাইট, এর পরের যে হাঁটুটা আছে সেটা ডার্ক, কারণ সেটাতে লাইট পড়তেছে না। এই জিনিসটা খুব ভালোভাবে দেখা যাইতেছে এই ফিগারের মধ্যে, কারণ এটা মনোক্রোম। জাস্ট দুইটা কালারের মধ্যে আছে, ব্ল্যাক এন্ড হোয়াইট, আর মাঝে কিছু অ্যাশ শেড আছে। হ্যাঁ, ওই শেড গুলো সবই অবজার্ভ করা উচিত। আর কয় ধাপে আঁকতে হবে সেটা একই ধাপ। ফিগারে যে ধাপে আঁকি আমরা, একই ধাপে আঁকতে হবে, কারণ জিনিসটা তো ফিগারই, সেটা স্কাল্পচার হোক কিংবা হিউম্যান ফিগার হোক। আচ্ছা, এটা যেমন একটা ফুল ফিগার দেওয়া হয়েছে, অনেক সময় যে গতবার পরীক্ষাতে জাস্ট হাফ ফিগার দেওয়া হয়েছিল, টোরসো অব্দি দেওয়া হয়েছিল। টোরসো কি সবাই জানি হয়তো। টোরসো হচ্ছে মানুষের মাথা থেকে নিয়ে উপরিভাগ, উপরের যে অংশটা, উপরের হাফ অংশ, এই অংশটাকে টোরসো বলে। এই গতবার টোরসো দেওয়া হয়েছিল আঁকতে।
আমরা যেহেতু প্র্যাকটিস করছি পরীক্ষার জন্য, পুরো ফিগারটাই প্র্যাকটিস করি পা সহ। আচ্ছা, আমি মেপে দেখি ফিগারটা কতখানি মাথার সমান। আচ্ছা, 6-এর একটু বেশি আছে। ভাইয়া কিছু তো আমি দেখা একটু যাচ্ছে না। 6 নিয়ে নিই, বা 6 একটু বেশি। আচ্ছা, আমি কিন্তু বলছি যে ফিগারটা হচ্ছে, আমি ছবি দিয়ে দিছি হোয়াটসঅ্যাপে, আমার কাছে হার্ড কপি ছবি নাই, তাই আমি এখানে দেখাতে পারছি না ফিগারটা সামনে এনে। আমি ছবি দিয়ে দিছি, আপনারা হোয়াটসঅ্যাপ থেকে ছবিটা সেভ করে ওটা দেখেন, আমার কথার সাথে মিলান। এদিকে ফিগারটা নাই, তো দেখার কিছু নাই, এখানে দেখতে পারবেন কিছু। 6 ভাগ নিলাম, 1 2 3 4 5, আর এই 6, 1 2 3 4 5 6, 6টা দাগ দিছি ছোট করে একই ফিগারটা। যদি পরীক্ষায় বলে 2 গুণ রাখতে, 2 গুণ করে নিব সেখানে। 2 গুণ বললে কি 12 হবে? এই যে এখানে তো 6 গুণ করছি, তখন কি 12টা মানে দাগ দিমু? মানে যে ভাগ কইরা? ভাইয়া 2 গুণ বলতে কি মাথাটাকে ডাবল করে ওটার হিসাবে নিব? ভাইয়া মেবি লিভ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখান থেকে কেউ একজন দেখানো শুরু করো কেমনে আঁকতে হয়। এখানে আচ্ছা, তো কেউই তেমন কারোর রেজাল্ট কি চেঞ্জ পণ্ডিত হয়েছে? নেই। একদিন কি যেন জিজ্ঞেস করছিলেন? এ কি যেন জিজ্ঞেস করছিল, হ্যাঁ, রেজাল্ট কি আবার চেঞ্জ আজকে কল, হয়েছে কারো? আবার কি গেছিল বুঝলাম না, সরি। আচ্ছা, যেখান থেকে শুরু করতেছিলাম, এটা হচ্ছে 6 ভাগ নিছি। কে যেন একটা প্রশ্ন করছিলেন হ্যাঁ, আমাকে। 6 কেন নিলাম? আচ্ছা, আমি যখন মাপছি ফিগারটা, তখন দেখলাম যে মাথার সমান 6টা, মানে আমি মাথা মাপছি, তারপর দেখছি মাথার থেকে বাকি যে অংশগুলো আছে পা পর্যন্ত, সেটা মাথার কয়টা সাইজের সমান, মানে কয়টা মাথার সমান এটা। তো 6টা মাথার সমান আসে। তো আমি এই জন্য 6টা মাথার সমান মাপ নিয়ে নিছি, যে আমার ফিগারটা এইখান থেকে এতখানি আসবে, এর বেশি যাবে না আর কমও হবে না। আর যদি বাই চান্স একটু বড় হয়, এজন্য আমি ফাঁকা রাখছি এতখানি, যাতে একটু বড় করা যায়। ভাইয়া ক্লাস কি রেকর্ড হচ্ছে? জি। আচ্ছা, আমি হাফ করে নেই, একটা লম্বা দাগ দিয়ে একটা হাফ করে নেব। ভাইয়া রেফারেন্স পিকচারটা কি আপনার কাছে আছে? থাকলে একটু পাশে রাখলে ভালো হতো। আমার কাছে হার্ড কপি নাই, আমি হচ্ছে প্রিন্ট করাতে পারিনি আজকে কোনো একটা কারণে, তাই হচ্ছে আমি হোয়াটসঅ্যাপে ছবিটা দিয়ে দিছি। হোয়াটসঅ্যাপে চেক করলে ভালো হয়। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল বলেন। যে আচ্ছা, আপনি যে ফিগারের মাপ অনুযায়ী আপনি 6টা বা দাগ নিছেন, কিন্তু দাগ অনুযায়ী যদি এখানে 2 গুণ করা হতো, তাহলে কি আমরা কি এই যে 6 বারে 12টা দাগ দিতাম? ওইটা বলছি। হ্যাঁ, 12 দাগ দিতাম। এখন তো মাপ হ্যাঁ, 12 6 দাগ নিছেন, দিতাম। তখন কি ভালো হবে? হ্যাঁ, তখন 12 হবে। 1.5 গুণ বললে 6 অর্ধেক, মানে 1.5 গুণ 9 হবে। এরকম যত তখন গুণ বলা হবে। এটা কি ফুল বডি না ভাইয়া, শুধু মাঝখানের যে অংশটা, মানে এই যে শরীরের? আপু যেটা বলতেছে না, সম্ভবত ফুল 12টা বডি। দাগ দিবেন না, আপনি আপনি 2টা করে আবার সেই 6টা দাগই দিবেন, বুঝছেন? একই দুই ভাবে করা যায়, আমি বলি জিনিসটা কি, আমি যদি 6টাকে 2 গুণ করি 12 হবে, আমি তখন কি করব, এই 2টা ঘর নিয়ে একটা মাথা আঁকবো, কারণ 2 গুণ যেহেতু, এই এককের 2 গুণ একটা মাথা হবে। হাত আঁকার সময় যদি দেখি আমি যে মাথার সমান হাতের উপরের অংশ, আমি তখন 2টা ঘর নিয়ে হাত আঁকবো, কারণ সবকিছু দ্বিগুণ হবে, হাতের মাপও দ্বিগুণ হবে।
পায়ের মাপও দ্বিগুণ হবে, সব দ্বিগুণ হবে। দ্বিগুণ মানে সবকিছু দ্বিগুণ ফিগারের। আর যদি দেড়গুণ বলি, সব দেড়গুণ হবে। মাথা থেকে শুরু করে পা পর্যন্ত যে কোনো অংশ সব দেড়গুণ করে মাপবো, এটাই আর কি। আচ্ছা, তাহলে আমি আগে মাথাটা দেই, মাথার শেপটা। এটা হচ্ছে অলমোস্ট ফ্রন্ট ভিউতে আছে মাথাটা, অলমোস্ট ফ্রন্ট ভিউ, তাই আচ্ছা একে দেখাই। রাউন্ড শেপ। ক্লাস কি রেকর্ড হচ্ছে? জি, এটা আগে একবার বলা হয়েছে। এই যে মাথা শেপ দিলাম, দেওয়ার পরে এই বরাবর হাফ, মাথার হাফ এটা। এরপর হচ্ছে এইখান থেকে আমি ফেসের শেপটা বের করব। এই যে শেপ, ফেসের শেপ। তো এখান থেকে চুল বের করতে হবে। চুল বের করার জন্য আমি এটা একটা আনুমানিক মাপ নিব। আর যদি মাপ নিতে না পারি আনুমানিক, আমি হাত দিয়ে মেপে দেখব যে কতখানি এরিয়াতে চুলটা আসে। এতখানি ভাই আপনি যে এই আসে। মাপটা নিছেন এটা কি চুল সহ নিছেন না চুল বাদে নিছেন? আমি যখন মাপছিলাম মাথাটা, চুল সহ মাপছিলাম। আচ্ছা আচ্ছা। তো এটা চুল সহই হবে, এতখানি আসছিল। তো এতটুকুতে চুল ধরি আমি, এইখান থেকে এতখানি চুল আসে। তো চুলের একটা হেয়ার লাইন আছে, হেয়ার লাইনটা এখানে আসছে। ফিগারটার ফিগারটা দেখি আপনারা, আর আমার আর্টটা দেখতে পারেন চাইলে সাথে সাথে। আর পরীক্ষার জন্য প্রস্তুতি নেন ভালো করে, পরীক্ষা পেছাতে পারে হয়তো, যেহেতু ক্যাম্পাস পুরো বন্ধ এখন। ভাইয়া ভাইয়া কত হল তারিখ যেন বন্ধ খালি করতে ক্যাম্পাস? বলছে, জি, হলও নাকি খালি করতে বলছে, স্টুডেন্টদেরকে নাকি বাড়ি পাঠিয়ে দিচ্ছে। হল খালি করতে বলছে। 7 তারিখে ক্যাম্পাস খুলবে আর কি আমাদের জন্য। এখন এক্সাম হবে নাকি সেটা এখনো নোটিশ দেয় নাই হয়তো। আর দিলেও ওয়েবসাইটে দেওয়া হবে। তো সবাই ওয়েবসাইট চেক করেন, দেখেন, কোনো আপডেট পেলে আমি জানাবো। ভাইয়া আমি না দেখতে পাচ্তেছি না, গোলা গোলা আচ্ছা, লাগে। এখন ফোকাসে আসছে। এতক্ষণ ফোকাস ছিল না তো, তাই খোলা আসছিল। ভাইয়া কোনো আপডেট আসলে আমাদের গ্রুপে একটু জানাই দিন। ঠিক আছে। ভাইয়া আবার একটু শুরু থেকে জি, বলবেন, একটু নোট করি। কোনটা? এই যে মানে শুরু থেকে আপনি 6টা দাগ নিছেন, তাই এটা কি চুল সহ, ওইটা একটু আবার বলেন। হ্যাঁ, জিনিসটা বলি। মাথার মাপ আপনি চুল সহ নিবেন বা কিভাবে নেবেন সেটা ডিপেন্ড করতেছে। এখন চুল সহ নিতে পারেন। আমি আমি কি করি, যে সময় আমি কি মাপ নেওয়ার পরও চুলটা আমি একটু বাইরে থেকে দিয়ে দিই। এটা আসলে তেমন ভুলও হয় না। কিন্তু আমি এখন মাপ নিছি চুল সহ, পুরো ওভারঅল ফেসের মাপ নিছি। তো ফেসের মাপের যতটুকু আসছে, সেই মাপটা দিয়ে আমি দেখছি পুরো ফিগারে এরকম মাথা কয়টা বসানো যাবে। তো 6টা আসে। 6 থেকে একটু বেশি আসে সেটা সমস্যা না। 6 নিলাম আমি। 6 নেওয়ার পরে আমি বললাম যে এক্সামে যদি বলে যে এই প্রদত্ত ফিগারটি দ্বিগুণ করে আঁকো, তাহলে আমি দ্বিগুণ করে আঁকার জন্য কি করব, 6টা মাথা সমান 12টা নেব, মানে মাথা সমান 12টা লাইন টানবো। সবকিছু দ্বিগুণ করে আঁকবো, মাথাও 2টা দাগ বরাবর দেব, হাত যে পরিমাণ মাপবো তার দ্বিগুণ করে হাত দিব। তো এটাই আর কি, পুরো সবকিছু দ্বিগুণ হবে। আর এটাও করা যায় যে আমি হচ্ছে মাথা যে মাপ নিলাম, সেই মাপের দ্বিগুণ মাপ নিয়ে আমি 6টা ঘর আঁকলাম, সেটাও করা যায়।
ভাই এই মাথা নিয়ে যে মাপের বিষয়টা, এই বিষয় নিয়ে আমার কাছে কিছু ছবি ছিল ভাই, জোসেফ থেকেই সেভ করছিলাম, যদি পারমিশন দিতেন মেসেঞ্জার গ্রুপে দিতাম। দেন হোয়াটসঅ্যাপে দিতে পারেন, আপনাদের হোমওয়ার্ক গ্রুপ আছে যেটা, বা মেসেঞ্জার দিতে পারেন। মেসেঞ্জার গ্রুপে তো আমি নাই, আপনারা দেখেন যদি থাকে অনুমতি দিতে পারেন, আর না থাকার কথা না, অনুমতি দিবে। মানে এই মাথার যে বিষয় নিয়ে অনেকের মানে কনফিউশন আছে, এই হ্যাঁ, মাথার কিছু সেভ করে রাখছিলাম জোসেফ থেকে। দিতে অনেকে পারেন হয়তো চাইলে। মেসেজ দিলেই রিমুভ করে দিচ্ছে। আই গেস দিবে না, যদি হেল্পফুল কিছু হয়। বুঝছি। আচ্ছা, এটা হচ্ছে আরো ডিটেলস পরে করি। আমি হচ্ছে একটা লাইন দেই যে কোথায় চোখ আছে, আর একটু মেপে দেখি যে চোখটা কোথায় আছে। একটু কপাল, তারপর নিচেই চোখ, এখানে, তারপর এইখানে চোখের এরিয়া শেষ হবে। এই ভাইয়া যে দেখা যায় না। ওভালটা, এখানে নাক, বাকিটা কি দেখতে পাচ্ছেন? না ভাই, না আপনার ভাইয়া। না ভাই। আচ্ছা, ঘোলা আসে নাকি স্কিন ব্ল্যাঙ্ক আসতেছে পুরো? ভাইয়া ঘোলা অনেক আছে ঘোলা, মানে আপনার কোনো লাইনই দেখা যায় না। ভাই, দেখাই যাচ্ছে না আগে থেকে। এখন এখন ঠিক আছে। আচ্ছা, এইখানে চোখ, চোখের শেষ এখানে হওয়ার কথা, এখানে নাক, এই যে যেই জায়গায় ওভালটা, মানে একটা ওভারলে করছে, এই এরিয়াটা, তারপর হচ্ছে এইখানে মুখ যে গেল, যাওয়ার পরে এখান থেকে গলা আসবে। তারপর এইখান থেকে একটু গলা নামছে, নেওয়ার পরে দেখি কাঁধ ঠিক কতটুকু, এইখানে কাঁধের ওভাল হালকা করে দিব। আচ্ছা, আমি যেহেতু এতদিন একে দেখাইছি আপনাদের 3 দিন, গত 3 দিন, তো আমি হয়তো ধরে নিতেছি আর কি আপনারা জানেন যে কিভাবে ওভাল দেয়। আমি হালকা করে ওভাল দিলাম। আমি চাচ্ছি যে এক্সামে কিভাবে আঁকবেন সেটা দেখানোর জন্য পরিপূর্ণ, তাই বেশি গাঢ় করে না আঁকি এখন। আমি মানে যেভাবে আঁকা উচিত এক্সামে সেভাবে আঁকতেছি। জি ভাইয়া, ওইটাই দেখান। এই যে ওভালটা খুব হালকা করে দিছি, কিন্তু হয়তো ক্যামেরায় তেমন ভালো করে দেখা যাচ্ছে না, না দেখা গেলে বুঝে নেবেন যে আমি এখানে ওভাল দিছি। ঠিক আছে ভাই, ক্লাসের শেষে একটা পিক তুলে গ্রুপে দিয়ে দিন, তাহলে বোঝা যাবে। ঠিক আছে। তারপর এটার আমি দেখি যে ফিগারের হাতটা ঠিক কি পজিশনে আছে। এই হাতটা মোটামুটি স্ট্রেট আছে, তা আমি এখানে এইরকম একটা লাইন দিলাম। লাইন দেওয়ার পরে ওই আগের মতো বললাম যে এখানে আরেকটা ওভাল, এরকম সূক্ষ্ম করে লাইন দিতে হবে যাতে ভাই এত স্মুথ ওভাল তো হয় না, কি করব? লাইনটা খুব, প্র্যাকটিস, এটার আর কোনো ওয়ে নাই, জাস্ট প্র্যাকটিস করতে হবে। এক্সামের পরে করবো নাকি প্র্যাকটিস টাইম নেই? কথা হচ্ছে যে আমার মতো স্মুথ আশা করাটাও ঠিক না, যদিও করলে হাইস্ট মার্ক পাবেন হয়তো, কিন্তু আমি আর 2 বছর এমনি ধরে কোনো চারুকলা শর্টকাট আছি, নাই? তো আমার practice আছে আরো। শর্টকাট কি? শর্টকাটটা হচ্ছে যে একটা চেষ্টা করবেন যে একটা লাইন দেওয়ার সময় এই লাইনের যাতে কোনো এন্ডিং না দেখা যায়। যে একটা লাইন দিলাম, এমন করে টানলাম, এই যে এখানে একটা ডট, এখানে একটা ডট, এমন যাতে না পড়ে, এমন করে দিবেন যাতে একটা ব্লেন্ড হয়ে মানে ভ্যানিশ হয়ে যায়, কোনো পয়েন্ট না থাকে যে এই পয়েন্টে এখানে শেষ হয়েছে, এমন করে দিতে থাকবেন লাইন। তখন প্র্যাকটিস হবে যে কিভাবে ভ্যানিশিং লাইন দেওয়া যায়, একটা লাইন ভ্যানিশ হয়ে গেছে, কোনো রেখার কোনো বিন্দু নাই যে এই বিন্দুতে আটকাইছে রেখাটা। এই প্র্যাকটিসটা করলে হয়তো বেটার হবে লাইন। ভাই আপনি এক্সামে কোন তো ইউনিভার্সিটিতে সময় আছেন? নাই তেমন।
আমি আমি জি। ঢাকা ইউনিভার্সিটিতে আছি। আচ্ছা। ঢাকা ইউনিভার্সিটি। তারপর একটু বাঁকা হয়ে লাইনটা গেছে এরকম। তো এখান থেকে আবারও সেম ওভালের কাজ। দিলাম ওভাল। তারপর এখান থেকে বাকি যে হাতের অংশ সেটা আসবে। ভাইয়া ব্লার হয়ে গেছে আবার। আচ্ছা দেখছি। ভাই আমার আপনি তো কি ব্লার হাতের মাপ কি দেখাচ্ছে। নিছেন? আমি নিছি, মানে আমার আন্দাজ মতো নিছি, কিন্তু আমি বলছি বারবার যে আমি মাপছি না, বারবার মাপা লাগতেছে না, আপনারা মাপবেন আঁকার সময়। আর মাপ তো দেখাইছি কিভাবে মাপতে হয়, তো বারবার দেখানোর আমার মনে হয় না উচিত বা দরকার আছে। এই যে হাত, এটা হাতের ওভারঅল শেপ, আমি একটু একটু আউটলাইন করে দিই। এখান থেকে এসে ভাইয়া আবার ঘোলা দেখা যাইতেছে। ভাইয়া একটু পর পর ব্লার হয়ে যাচ্ছে তো। ভাইয়ার ওইখানে এখনো সম্ভবত নেটওয়ার্ক ইস্যু একটু। হ্যাঁ, আমার হচ্ছে 2 বার কল কেটে গেছে আজকে, বুঝলাম না কেন। এখন কি ব্লার দেখাচ্ছে নাকি? এখনো ব্লার আছে, প্রপারলি ক্লিয়ার হয় নাই। এখন কি করা যায়? পেজের আপনার উপর মনে হয় হাতটা নেটওয়ার্কের রাখলে আরো বেশি সমস্যা হচ্ছে, যখন ফোকাসটা করতে পারতেছি না এখন ঠিক তখন আছে। ভাইয়া এখন মোটামুটি ক্লিয়ার আছে। হালকা হ্যাঁ আচ্ছা, একটু হ্যাঁ ডিস্টেন্স clear বাড়াই আছে। দেন তো ভাইয়া। ডিস্টেন্স বাড়ালে ভালো হয়। হয়তো মানে যে ফোকাসটা সরে যাচ্ছে ওটা হবে না। আচ্ছা, কোন একটা গাঢ় একটা আউটলাইন দিয়ে রাখলে হয়তো ফোকাসটা বারবার সরবে না। আচ্ছা, আমি হচ্ছে হাতের আউটলাইনটা দিলাম, দেওয়ার পরে এখান থেকে এই অংশটা আসবে, আর কাঁধের ভাইয়া আপনি যে এই আউটলাইন গুলো দিতেছেন এগুলো কি আপনি একদম প্রেস করে বসাইতেছেন নাকি লাইটলি দিতেছেন? না, প্রেস করে বসাচ্ছি না, এটা লাইটলি দিতেছি একদম এরকম। প্রেস এভাবে দিলে এই লাইন, এটা একটা লাইন, আর এটা একটা লাইন, দুইটা দুই রকম, একটা সফট, একটা খুবই প্রেস করে দেওয়া হয়েছে। কিন্তু ভাই এটা ভাইয়া এটা করতে গেলে 4B কেমন নাকি ময়লা ময়লা হয়ে যায়। 6B? ময়লা ময়লা হবে কেন? একটা লাইন খুবই সূক্ষ্ম হবে। আমি তো বলছি পেন্সিল খুবই শার্প রাখলে তো ময়লা ময়লা হওয়ার কথাই না। একটা লাইন যাবে, এই যে একটা লাইন যাবে, এই লাইনের উপরেই হুবহু লাইনটা হবে, এই লাইনের উপরেই হবে। এখন আমি যদি এরকম দিয়ে এরকম এরকম করতে থাকি, এটা ময়লা হবেই। এইটা দিয়ে এইটার উপরে এই লাইনটা যাবে, এটার উপরেই যাবে, এর বাইরে যাবে না। ভাইয়া এটা এটা হচ্ছে লাইনের 6B নাকি 4B? এইটা 2B। 4Bও না, 6Bও না। 6B ইউজ করা উচিত না পরীক্ষাতে। আচ্ছা, আমি একটু পেন্সিলটা শার্প করে নিই, আর একটু লাইনগুলো আরো শার্প করা দরকার। আচ্ছা, কেউ কি অ্যান্টি কালার ইউজ করেন শার্প করার জন্য? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। করতে পারেন? জি শার্প ভাইয়া। করতে পারেন? হ্যাঁ ভাইয়া জি। পারি এখন। আচ্ছা, তাহলে ভালো। আমি আমি তো তলোয়ার আমি বানাই পারি, ফেলাই অ্যান্টি কাটার দিয়ে। আমি নিজেই পারি না এটা করতে, তাই আমি হচ্ছে শার্পনার ইউজ করি। আমাকে শার্পনারই ভালো লাগে, মানে বেটার লাগে আর কি, বেটার অপশন। শার্পনার ইউজ করতে গেলে তো ভাই বারবার ইউজ করা লাগে। ভাই অ্যান্টি কাটার দিয়ে পেন্সিল কাটা শিখতে 3-4টা পেন্সিল অলরেডি খেয়ে ফেলাইছি, ইউজ করা হয় নাই, তাও ছোট হয়ে গেছে।
ভাইয়া হ্যাঁ, যদি অপচয় বেশি হয়। 3-4টা পেন্সিল মানে বেশি করে কাইটা নিয়ে যাই তাহলে কি প্রবলেম হবে? না, না, না। প্রবলেম হবে কেন? ভাই 10টা মানে আমি পেন্সিল কেটে নিয়ে যতগুলাই যান নেই টুকরা করে, সমস্যা মানে কি? টিচাররা তো কিছু বলবে না। না, না, এত কিছু খেয়াল করেও না। জাস্ট স্কেল ইউজ না করবেন না, রাবার ইউজ করবেন না সামনাসামনি। তাহলেই মানে আর কিছু বলবে না। আচ্ছা ভাইয়া, হোয়াট ইফ আমি একটা পেন্সিল স্কেল হিসেবে ইউজ করে ফেলছি তখন? সমস্যা নাই। তবে এটা আপনি যদি লাইন ড্রয়িং পারেন আপনার কেন আবার স্কিপ করা লাগবে? আর এই স্ট্রেট লাইনটা দিবেন কোথায়? মাঝখানে যে বড় লাইনটা ওটা দেওয়ার সময় ফিগারে তো ভয় লাগে, মনে হয় যে বাঁকা হয়ে গেল। ওইটা তো অলমোস্ট ইরেজ হয়ে যাবে, মানে দেখা যাবে না পরে আর আঁকার পরে। তো এটা তো ইম্পর্টেন্ট না তেমন। তার মানে বাঁকা হয়ে গেলে ফিগারটাও বাঁকা হয়ে যেতে পারে, সেই জন্য। হ্যাঁ, তা হইতে পারে, কিন্তু ফিগার আঁকতে আঁকতে আপনার নিজেই বুঝতে পারবেন যে ফিগারে বাঁকা হয়েছে নাকি সোজা হয়েছে। এখানে যে হাতের যে অংশটা দিছিলাম, এখান থেকে আঙুল আসবে হাতের। তা আঙুল আবার 2 ভাগ। এইখানে একটা বেন্ড হবে। ভাইয়া আবার ব্লার হয়ে গেছে। 3, 4। আচ্ছা, আমার কেন ব্লার দেখাচ্ছে না বুঝলাম না। ফোকাস তো ঠিকই আছে। ভাই পুরো স্ক্রিনই ব্লার, আপনার হাতও ব্লার। ভাই এটা বোধহয় নেটওয়ার্ক ইস্যু। হ্যাঁ, কারণ আমার কাছে ঠিকই লাগতেছে। আমি একটু আগে ব্লার হয়েছিল তখন বুঝছি, বাট এখন ব্লারও হয় নাই। আবার মানে সব ঠিকই লাগতেছে। আচ্ছা, জাস্ট প্রসেসটা বুঝেন, তাহলে আমি ছবি পাঠাবো হোয়াটসঅ্যাপে আঁকার পরে। ভাইয়া, আপনি যে ফিগারটা জি। করতেছেন না, এটা কত ধাপে আপনি শেষ করবেন? ধাপ তো গুনি না, কয় ধাপে শেষ করব। প্রথমে হচ্ছে মানে এটা ধাপ কি আসলে, ধাপটা হচ্ছে জাস্ট ফিগারের উচ্চতা কতখানি ওইটা মাপা। তারপর হচ্ছে ফিগারের মাথা আঁকা, যেটা তো আপনার একক নিছেন সেই একক অনুযায়ী মাথাটা আঁকা। মাথা আঁকার পরে আপনি হচ্ছে আস্তে আস্তে লে আউট করবেন। হাতে মানে স্থানগুলো সব ঠিক করবেন যে কোথায় কি আছে, মেপে আঁকবেন। আঁকা শেষ হলো, লে আউট হলো। লে আউট হওয়ার পরে ডিটেলস এর কাজ করবেন, যে হাতের কবজি দেওয়া, আঙুল দেওয়া, তারপরে যে আউটলাইন দিয়ে হাতের অংশটা বোঝানো, এইগুলো সবার লাস্টে করবেন আর কি। এই হচ্ছে ধাপ। তারপর যদি কোনো অবজেক্ট থাকে, অবজেক্টটা সবার শেষে আঁকবেন। ইট থাকতে পারে, চেয়ার থাকতে পারে, এমনকি লাঠি থাকতে পারে, যা আছে হাতে তাই আঁকবেন। তবে জুতা কিন্তু অবজেক্ট না। ভাইয়া বলছি যে আপনি যে ফিগারটা আঁকছেন সেইটা সম্ভবত মাপে ভুল হচ্ছে। হাতটা সম্ভবত 4-এ শেষ হচ্ছে মাথার মাপ অনুযায়ী। দেখি, 1, 2, 3। আমার তো 3.5 হচ্ছে। 4 অথবা 3.5। হ্যাঁ 3.5 হচ্ছে। হ্যাঁ, 1, 2, 3, 3.5 তো আছে। এখানে যে 4 হয়, এখানে 3.5 তো হচ্ছেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হাতটা তো অনেক বড় লাগছে। কোনটা, এই ফিগারের? আচ্ছা, আমি ওভারঅল এঁকে দেখি, তারপর দেখি কতখানি। মাথা 1, 2, দেখেন 3.5 আসে নাকি, নাকি 4 আসে। আপনারা মেপে দেখেন একটু। আমি ভাবছি ভাইয়া 4 আসছে। 4 আসে?
আচ্ছা আমি ওভারঅল এঁকে দেখি, যদি ভুল মনে হয় তখন ঠিক করবো সেটা। আচ্ছা একটা মিনিট, সরি, এক মিনিট আসতেছি। আচ্ছা এরপর দুইটা আঙ্গুল দিলাম, দেওয়ার পর এই যে তিন নম্বরটা ভাই আঙ্গুলের এই কার্ভ গুলা কিভাবে নিলেন? এই যেটা ভাগ নিছিলাম, আরেকটা ভাগ নিছিলাম। পাটা একটু আলাদা আর্ট করে দেখাই দিলে ভালো হতো। আপনি আগের দিন মাথার ভিতরের পার্ট গুলো যেভাবে আঁকাই দেখাই দিছিলেন আর কি। আচ্ছা আমি আগে এই ফিগারটা শেষ করি, মেন ফিগার, তারপর হচ্ছে আমি পা হাত দেখাচ্ছি আলাদা করে। তারপর হচ্ছে ওই হাতটা আঁকি, আরেকটা যে হাত আছে সেই হাতটা যাই, ওই হাতটা উপর দিকে আছে, এইখান থেকে এইখানে এই শেপে আসছে হাতটা, এই শেপে এসে এই শেপে আসছে, তারপর এইখানে কবজি। আগে বক্স করে একটা শেপ নিয়ে নেবেন যে কিভাবে কি রাখছে হাতে। এখানে কবজিটা, তারপর এইখান থেকে এই পর্যন্ত আসছে, তারপরে এইভাবে চলে গেছে হাতটা। আচ্ছা তাহলে আমি আবার ওভাল দেওয়া শুরু করি। এইখানে ওভাল, এইখানে ওভাল, তারপর আমি আউটলাইন দেই। ওখানে আমি দেখি হাতের আঙ্গুলগুলো কিভাবে আছে। এই একটা ওভালের মতো শেপের পরে এইখান থেকে হাতের শুরু, উপরের যে অংশটা শুরু, তারপরে এইখানে আঙ্গুলের অর্ধেক, তারপর এইখানে আঙ্গুলের অর্ধেক। আঙ্গুল তিন ভাবে বেন্ড, এভাবে যে বেন্ড করে আছে তো, তিনটা অংশ, এদিকে এইখানে আর নিচের একটা অংশ। নিচের অংশ দেখা যাচ্ছে না যদিও এই ফিগারে। শুরু করি, ফার্স্টে হচ্ছে এই পাশের আঙ্গুলটা, 2 3 4, আর এইখান থেকে একটা রশ্মি বা কিছু একটা আসছে, এটা দিয়ে দিই। এটা হচ্ছে এই ফিগারের ক্ষেত্রে অবজেক্ট, এই রশ্মিটা হচ্ছে অবজেক্ট। আচ্ছা তারপর হচ্ছে এই কবজি থেকে হচ্ছে আমাদের এই অংশটা, এখন ভাইয়া যেটা যখন আঁকতেছেন
একবারে ডিটেল করে ফেলতেছেন তাই না? কি করে ফেলছি? মানে হচ্ছে দ্বিতীয়বার তো আর এগুলোর উপরে ডিটেল করা লাগবে না, এটাই তো ফাইনাল না? না না, এরপরে আমি লাইট শ্যাডো করবো আরেকটু। আচ্ছা। এটা হচ্ছে একদম শেষ কাজ, এটা না করলেও হবে, বাট বেশি নামের পাতি চাইলে মানে এরকম বলছিলাম যে লাইট শ্যাডো ধরা, যেমন আমি দেখাই, এখনই দেখাই। এই যে এখানে লাইটটা পড়ে না, জন্য এখানে ডার্ক বেশি, এইখানে বেশি ডার্ক। এই যে আমি ডার্ক যে করছি এই এরিয়াটা, এটাই শেষ ফিনিশিং। তারপর এইখানে, এখানে লাইটই আছে মোটামুটি, এখানে ডার্ক করবো না। এইখানে গিয়ে ডার্ক, এইখানে ডার্ক, আঙ্গুলে ডার্ক, এইটা এইখান দিয়ে এইভাবে আসছে। তারপর বডির অংশ, বডিটা দেখি কতখানি আছে হাতের, এতখানি আছে। ভাইয়া, জি বলেন। হ্যালো, ভাইয়া আমি না আঙ্গুরগুলা মানে কি বুঝতে পারি নাই। আচ্ছা আপনার হাতের জন্য দেখা যাচ্ছিল না। আচ্ছা, আঙুলগুলা হচ্ছে একটা আমি এরকম একটা শেপ দিয়ে নিছি, ওভাল দিয়ে, এই যে এখানে দেখাচ্ছি, এমন একটা শেপ দিয়ে নিছি। দেওয়ার পরে এইখানে একটা ভাগ, এইখানে একটা ভাগ, দুইটা ভাগ করছি। ভাগ করার পরে এইখান থেকে আঙ্গুল আসছে একটা, দুইটা, তিনটা, হ্যাঁ তিনটা দিলাম আঙ্গুল। এখানে এমনি উঁচু অংশ আঙ্গুলের। হুম, তারপর হচ্ছে এইখানে বেন্ড, লাস্ট আঙ্গুলটা দিলাম এখান দিয়ে এসে এভাবে আসছে। তারপর হচ্ছে এইখানে একটু এক্সট্রা যে হাতের যে এই অংশটা আছে, এই অংশটা আসবে অল্প একটু। এখান থেকে যে রশিটা ধরলাম, রশি। তারপর এইখানে হাতের শেষ অংশ, এখানে শেষ, এদিক থেকে এই ভাগটা আসছে, মানে একটা পাঞ্চ টাইপের একটা ভঙ্গি আছে না, সেই ভঙ্গি টাইপের। এটা ইউটিউবে অনেক ভিডিও পাওয়া যায় যে কিভাবে পাঞ্চ আঁকতে হয়, ওরকম দেখলে আরো ভালো বুঝতে পারবেন। ভাই এটা আঁকার জন্য এটাকে থার্ড ডাইমেনশনে চিন্তা করতে হবে নাকি? জি। তারপর বডি, তারপর এইখান থেকে
দিলাম, দেওয়ার পরে এইখান থেকে হালকা সফট লাইন দিয়ে আমি বডির যে হাড় দেখা যাচ্ছে পেটের নিচে, পেটের দিকে আর কি, সেটা দেখা দিব। যেদিকে ডার্ক বেশি সেখানে ডার্ক করি। ভাইয়া আপনি যে আঁকতেছেন এগুলো দেখা যাচ্ছে না। কেন দেখা যাবে না? সব সফট লাইন দিয়ে কোনো হার্ড লাইন হবে না, সব সফট লাইন। এই এই যে আউটলাইন গুলোর সময় যাতে ফোর্স না লাগে যে আমি এখানে জোর করে একটা ডাইমেনশন ক্রিয়েট করলাম, একদম হালকা করে আর সফট লাইন দিয়ে, যাতে এই যে এরিয়াগুলো আছে, যেটা যে আউটলাইন গুলা, যাতে এইগুলোকে ওভারশাইন না করে। এগুলো হচ্ছে মেইন লাইন, এগুলো হচ্ছে নর্মাল লাইন একদম, যেগুলো দেখান মানে হালকা যাতে হয়। এগুলো গাঢ় হলে এই লাইনগুলোকে তেমন দেখা যাবে না, ফোকাসে আসবে না। এখান থেকে হচ্ছে নিচের পার্ট বডির, এখান থেকে মেপে দেখি এই যে পা, এই প্যান্ট নাকি যেটা কতখানি আছে, সেটা এতটুকু আছে, আর একটু নিচে আসবে এতখানি। ভাইয়া ক্যামেরাটা এবার একটু নিচে দিকে নিন। আচ্ছা, এতখানি আছে এই পার্টটা। তো এই পার্টটাতে কিন্তু খুবই ভাঁজ, অনেক ভাঁজ আছে। এখান থেকে এতখানি এই পার্ট, আবার এতখানি। আচ্ছা, 1 মিনিট। আচ্ছা ভাইয়া, এই ফিগারটা তো বাইসেপস ট্রাইসেপস সবকিছু অনেক ডেভেলপ দেখতেছি তো, এমনিতে এখন মনে হচ্ছে কেমন স্কিনি টাইপের। এটা কিভাবে ঠিক করা হবে? কোনটা? মানে আপনার ড্রয়িং এর ওরকম মাসল গুলো আমার ড্রয়িং এ, বোঝা যাচ্ছে না। আমার ড্রয়িং এ স্কিলিং হচ্ছে, সেটা বলতে চাচ্ছেন? জি জি। আচ্ছা, এই ফিগার যে পেটটা আছে না, সে পেটের অংশটা খেয়াল করেন। জি। হয়তো আমার এই লাইনটা বেশি ভিজিবল হয়ে গেছে, এই কারণে হয়তো বেশি স্কিনি লাগতেছে। দেখি মেপে হোয়াইট ঠিক আছে নাকি। কিন্তু ভাইয়া দেখেন ফোর আর্মস তারপর বাইসেপস অনেক ডেভেলপড, এটা তো মানে কম বোঝা যাচ্ছে। এটা হচ্ছে এখানে শ্যাডো যখন আমি ক্রিয়েট করব আরো, আচ্ছা। সেটা আরো ফোলা ভাব দেখা যাবে। এখানে লাইট শ্যাডো, তো এটা হচ্ছে 3D আর্ট না, তা আমি যখন জি। আরো বেশি ডিটেলসে যাব, এখানে যখন আমি এরকম করে দিব, এরকম এখানে যখন লাইন দিব,
তখন আরো বেশি ফুটে উঠবে এটা, যে এটা বাইসেপস আছে নাকি, মানে কোন জায়গায় কোন মাসেল গুলো আছে। জি, বুঝতে পারছি। তারপর হচ্ছে আচ্ছা, ড্র্যাপারের যে জিনিসটা সেটা হচ্ছে অবজার্ভ করতে হবে যে কোনখানে কিভাবে ঢেউটা গেছে। আর যদি না পারেন সেটা দিতে, মুখস্থ দিলেই হবে যে এভাবে যায় লাইনগুলা। কারণ ড্রাপারই তো স্যাররা চেক করবে না, যে জাস্ট অনেকগুলা ভাঁজ এখানে, অনেকগুলা ভাঁজ। তারপর হচ্ছে পায়ের অংশটা, যেটা এখান থেকে হাঁটু আসছে, হাঁটুর পরে লম্বা অংশ, তারপর এখানে আবার ওভাল, এখানে অল্প একটু, এইখানে বেশি। তারপর হচ্ছে আউটলাইন দিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমি বলছিলাম যে 6.5 থেকে একটু বেশি হবে, তাই আমি বাড়তি জায়গা রাখছি যাতে পা আঁকা যায় নিচে। পায়ের পাতা, পায়ের পাতাটা একটু নিচে হবে, তো এখান থেকে পায়ের পাতা আসবে। তারপরে এখানে বক্স আঁকি একটা, যে বক্স। তারপর এইখান থেকে পা এভাবে এসে এই বক্সে এখানে পায়ের আঙুল হবে, এখানে একটু, ভাইয়া পেজটা একটু উপরের দিকে তোলেন। এখানে হচ্ছে হাড়টা, সে 1 2 3 4, এইখানেও বল দিব যাতে একটু ফোলা ভাব থাকে আঙুলের। যে এখান থেকে
তারপর হচ্ছে আরেকটা পাঁচ আছে, সেটা সেটা হচ্ছে অর্ধেক। যেহেতু এক সাইডের পা, ওভালটা এক সাইডই হবে, এখানে ওভালটা হবে। যে ভাইয়া ওভারঅল পায়ের আঙ্গুলের পার্টস গুলো একটু আলাদা করে একটু দেখায় দিয়েন আবার। ঠিক আছে। এরপর চোখ দেই। ওভাল। ভাইয়া বোঝা যায় না কিছু। 1 মিনিট, হালকা করে ওভাল দিছি, দেওয়ার পরে যেমন নাকে, নাকটা হচ্ছে এখান থেকে আসবে, এখানে কিন্তু লাইট পড়ছে নাকের এক পাশে, তো এখানে বেশি লাইন দিব না, লাইনটা বেশি হবে এই অংশটাতে। তারপর এইখানেও লাইন বেশি হবে, লাইট লাইট পড়ে নাই এই অংশটাতে। ব্রুটা কুচকানো, ফিগারটা আমি একটু কুচকানোই দিব, যদিও একদম এক্সপ্রেশন ধরার দরকার নেই পারফেক্ট, জাস্ট এটা ওভারঅল দিলেই হবে যাতে মোটামুটি মিলে। এইখানে লাইন আছে কপালের, তারপর হচ্ছে এখানে চোখ, চোখটা কিন্তু চোখটা খুবই ছোট, আমি আমার মতো করে চোখটা দেই। তারপর এই চোখের নিচে আবার এখানে এমন লাইন আছে, এরপর এই চোখ আবার অনেক ডার্ক, দেখা যাচ্ছে না ডার্কের কারণে। ভাইয়া কিছু তারপর দেখা যাচ্ছে না। আচ্ছা, আমি একবারে দেখাচ্ছি করার পরে। তারপর হচ্ছে ঠোঁট দেই, আচ্ছা এক্সামের ফিগারটা আসবে, সেই ফিগারের ফেস এমন হবে না আসলে আশা করি।
ও স্কাল্পচার দিলে, হ্যাঁ স্কাল্পচার দিলে এক্সপ্রেশন আসে বেশি, কারণ স্কাল্পচারে বেশিরভাগ ফেস এক্সপ্রেশন থাকে। সে এইখানে ওভাল, এইখানে অনেক বেশি ওভাল দেব, কারণ ফিগারের এই অংশটা কিন্তু ডার্ক। তারপর এইখানে লাইন, মানে সবটা লাইন দিয়ে বোঝাবো যে ফিগারের এখানে ডার্ক আছে, এখানে শ্যাডো আছে। চুলে কার্ল আছে, সেই কার্ল গুলো একটু একটু বুঝা দিব। এখানে একটু দাড়ি আছে হয়তো। ফিগারটা লাইট শ্যাডো খুব বেশি পড়ছে, তাই আর কি অনেক জায়গায় খুবই ডার্ক, অনেক জায়গায় খুবই লাইট। তারতম্য থাকবে না আশা করি। তো এখানে যে মাসেলের কথা বলছিলাম, এই মাসেল গুলা এইভাবে বোঝাবো। এখানে একটা ভেইন গেছে। তারপর এই যে এইখানে যে বলছিলাম লাইট শ্যাডোর কথা, যে এইভাবে মাসেল গুলা বুঝাবো। এগুলা কি ডিপ করবো না হালকা? হালকা হালকা। এবার এই যে অংশগুলো এই হাতের, এগুলো কিন্তু ডার্ক। তারপর এইখানে হাড় আছে গলার। শেপ দিয়ে আমি লাইন দিব, এভাবে শেড করব না। শেপ দিয়ে লাইনটা মানে বুঝাবো যেখানে ডার্ক আছে, এটা শেপ দিয়ে। স্কেচ স্কেচ হয়ে যাবে না, বুঝবো কেমনে? স্কেচ হচ্ছে না। আচ্ছা, স্কেচ হবে না যখন আপনি এরকম করে শেড দিবেন না, এটা না। আমি এই এরিয়া যদি ডার্ক করতে চাই, আমি এরকম করে আস্তে 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 ওভাল দিয়ে আমি লাইনটা করব। লাইন দিয়ে করব যাতে প্রত্যেকটা লাইন বোঝা যায় যে আমি এখানে লাইনটা দিছি। শেড তো এভাবে এভাবে করে ব্লেন্ড করে ফেলে, ওইটা না। আমি লাইন দিয়ে হালকা হালকা লাইন দিয়ে একটু আর কি মানে ডার্ক করবো বা শ্যাডো দিব। বেশিও করা যাবে না, কম মানে বেশি করা যাবে না, জিনিসটা বেশি করলে আবার অনেক সময় হাতে ঘষা লেগে বা এই লেগে মানে শেড হয়ে যায়।
হচ্ছে আউটলাইন দিয়ে নিই। গেল। যাওয়ার পরে যে পায়ের আউটলাইন দিব। পায়ে হচ্ছে এইখানে ডার্ক বেশি শ্যাডো, যে এখানে ডার্ক করলাম, ডার্ক করছে। তারপর এইখানে হচ্ছে আরেকটা আসবে, হ্যাঁ, যে হলো এখানে হালকাই হবে। তারপর এখানে যে উঁচু উঁচু অংশটা হাড়ের, তারপর এভাবে এসে এটা এদিকে আসার পরে এইখানে ডার্ক হবে। পা হইলো, পা একটা পা এখানে চলে একটু একটু ওভাল টোভাল দিয়ে একটু বোঝানো যায় এখানে শেপ আছে কোনো। তারপর হচ্ছে এখান থেকে এদিকে ডার্ক বেশি, তারপর হচ্ছে এখানে এমন, বলছিলাম যে শেষে এমন করে দেওয়া যায় চাইলে পায়ের নিচে হাতের কোণ নিয়ে। মাথায় বোঝাতে যে আমি এরকম ভাবে আঁকছি, মানে একটা মাপ নিছি কোনাকুনি করে এইভাবে, এটাই আর কি। এই যে ওভারঅল ফিগার, আরো ডিটেলস এর দরকার আছে বলে মনে হয় না। ভাইয়া এইভাবে কি? জি, এটা তো তাহলে ফিগার যেভাবে আঁকছেন এটা তো ওইরকমই, তাহলে স্কাল্পচার ফিগার আর এটার মধ্যে তো কোনো পার্থক্য দেখলাম না আমি। প্রথমেই আমি তো তো আগেই বলছি কোনো বলছিলাম কোনো পার্থক্য পার্থক্য নেই। নাই। এটা হচ্ছে ফিগার, পার্থক্যটা ভাইয়া ফিগারই জামা সবই কাপড়। সবই ফিগার, জামা কাপড়ে, হ্যাঁ। অনেকে ভাবে যে আরো যে মনোক্রম বলছিলাম, যে বেশিরভাগ স্কাল্পচার মনোক্রম হয়, মানে একটা কালার একটা শেডের মধ্যে ভাষা পুরো ব্ল্যাক এন্ড হোয়াইট কিংবা যেরকম সেপিয়া সেপিয়া টোনে হয়। তো অনেকে ভাবে যে ফিগার ড্রয়িং এ যে মানুষের ফিগার দেয়, ফটোগ্রাফি দেয়, সেটা আঁকা হয়তো সহজ, কিন্তু স্কাল্পচার দিলে কেন মানে কঠিন, মানে অনেকে কতবার দেওয়া হয়েছে প্রথম আর কি, তো সবাই ভয় পেয়ে গেছিল যে কি এমন আঁকতে হবে। জিনিসটা একই হুবহু, কোনো প্যানিক করার কিছু না। হিউম্যান ফিগারই জাস্ট স্কাল্পচার দেওয়া হয়েছে, এটা জাস্ট ডিফারেন্স। তো এই যে আঁকলাম, এটা নিয়ে কোনো প্রশ্ন আছে কারো? ভাই হাত আর পাটা একটু জুম করে এঁকে দেন। আচ্ছা, আমি তো ভাইয়া ফিগারের সাথে ফুল পাটা সেমই এঁকে দেখ। দেখাই। ভাইয়া তো বললোই সেম। জাস্ট গতবার যে একটা শাড়ি না কি পরেছিল, ওই কাপড়টা আঁকা কঠিন, তাছাড়া সবই সেম। ভাইয়া রোম স্কাল্পচার গুলো একটু দেখালে ভালো হয়, ওগুলোতে অনেক কাপড়ের ভাঁজ থাকে, অনেক ডিটেইলিং থাকে। এটাতে এটা কাপড়ের ভাঁজটা কম ছিল। হুম। আর কাপড়ের ভাঁজটা কি আসলে শেখানো, মানে এটা শেখানো খুবই যে সহজ কাজ বা শেখানো যায় এই জিনিসটা এরকম না। কাপড়ের ভাঁজটা আমি আপনাকে বলতে পারি যে এইখানে এরকম ডার্ক জায়গায় ডার্ক দিবেন, লাইট জায়গায় লাইট দিবেন, আর দেখবেন কিভাবে ভাঁজ এক
তো থাকে ভাঁজ, কোনোটাতে এইভাবে থাকবে ভাঁজ। তো ভাঁজ শেখানোর বা মুখস্থ করার কিছু নাই। যে যখন মনে হবে যে আমি এখানে ভাঁজ দেওয়া উচিত, ছবিটা দেখে আমি এখানে ভাঁজ দিয়ে দিব। যেখানে ডার্ক লাগতেছে সেখানে ডার্ক টোন দিয়ে, টোন না মানে ডার্ক লাইন দিয়ে ডার্ক করব, যেখানে হালকা সেখানে তেমন হালকা লাইনে দেব। এইভাবে করলেই একটা একটা এসে পড়ে একটা ভাঁজ আর কি। তো ভাঁজ শেখানোর মতো কিছু মনে আছে, আমি just বলতে পারি যে ভাঁজে যে ডার্ক দেখবে ডার্ক দিবেন, লাইট জায়গায় লাইট দেবেন, এটাই একমাত্র নিয়ম আর কি। ওই যে একটা ভাস্কর্য আছে পিয়েতা, দেখতে পারেন পিয়েতা ভাস্কর্যটা। তো পিয়েতা ভাস্কর্যে অনেক ভাঁজ কাপড়ে, লা পিয়েতা। তো ওই ভাঁজটা একই, লা পিয়েতা দা পিয়েতা আর পিয়েতা একই জিনিস। পরে হচ্ছে আচ্ছা, ইতালিয়ানরা লা ইউজ করে হচ্ছে দা এর জায়গায় লা ইউজ করে, এই জন্য আর কি লা ইউজ করছে, লা পিয়েতা। পিয়েতা কার ভাস্কর্য? মাইকেল অ্যাঞ্জেলো। ওনার একটা ভাস্কর্য আছে জানেন, জনপ্রিয় খুব। অ্যাডাম। ফোকাস চলে গেল। ডেভিড। ডেভিড। ওনার পেইন্টিং ক্রিয়েশন, বাট ওনার স্কাল্পচার ডেভিড। আচ্ছা, ফোকাস না কেন আবারও? ঠিক আছে, এই যে এইখানে ছোট একটা ওভাল, এদিকে বড় একটা ওভাল দিলাম, তারপরে এখান থেকে এইভাবে আসলো, তারপরে এইখানেও একটা হাড় থাকে উঁচু, তারপর আমি এটা দেওয়ার জন্য পায়ের পাতাটার শেপ দেওয়ার জন্য আমি একটা বক্স করে নিব। এই যে বক্স, আঙ্গুলের জন্য ভাগ করে নিলাম, এখানে আঙ্গুল, এক দুই তিন চার পাঁচ, পাঁচটা। তারপর আমি কি করব, আমি একই জায়গাতে ওভাল দেব, যেভাবে দিছিলাম সব ফিগারে ওভাল দেওয়ার পরে এখানটা আঙুল বের করব আউটলাইন দিয়ে। দেওয়ার পরে এই বরাবর আমি নখ দিব, যে ওভার একটা পা হয়েছে, এর পায়ের পরে বাকি সব ডিটেলস, বাকি সব কাজ। আর হাতের ক্ষেত্রে হাতটা ধরে এইভাবে আসছে ওভাল, এখান থেকে হাত, এখানে হাতে কবজি, এখানে আঙ্গুল, আঙ্গুলের অর্ধেক আর কি, আঙ্গুল এতখানি হতে পারে, ওদের অর্ধেক। এইখান থেকে বুড়ো আঙ্গুলটা আসছে, আসার পরে এখান থেকে দুই তিন
4 এইভাবে দিলাম, তারপরে বাকি সব ডিটেলসের কাজ আমি যা দেখাইলাম যে শেপটা কিভাবে আনতে হয়। এরপর হচ্ছে যে যেটা বললাম যে ওই যে পাঞ্চিং যে হ্যান্ড সেটা আঁকি। সেটা আঁকার জন্য আমি আগে একটা লাইন দিলাম হাতের ওভাল। ওভালের পর এখানে হচ্ছে হাতের যেই অংশটা একটা বক্স টাইপের দিলাম। দেওয়ার পরে এই যে একটা ভাঁজ আর একটু ভাঁজ আছে এখানে, 3টা ভাগ করলাম, 1 2 আর একটু নিচে 3, ওটা না গুনি 1 2টা পার্ট করলাম। পার্ট করার পরে এটা তো হাতের উপরের অংশ, এখান থেকে একটা আঙুল, 2টা আঙুল, এই তো একটা আঙুল দেখা যাচ্ছে না তেমন একটা, দিয়ে এই যে এইভাবে হাতটা আসলো এখানে। দেওয়ার পরে তো এখানে আসলো, এখানে কবজি শেষ, হাতের কবজি এতখানি। বললাম এখানে কিছু একটা হাত ধরে আছে। তারপর হচ্ছে এই অংশ থেকে সরি একটু মোটা হয়ে গেছে, এখান থেকে আসবে, আসার পরে এইভাবে যে হাত আর একটু চিকন হবে, আমি বেশি মোটা করে ফেলছি, যেরকম হ্যাঁ এই যে হাতের একটা অংশ এইভাবে আর কি বক্স করে করে ডাইমেনশন বুঝে তারপর হাতটা আঁকতে হবে, এই আর কি। ভাইয়া আপনি যে বাম ক্লাস পাশে যে পাটা রাখছেন না, হ্যাঁ ওই পাটা একটু দেখানো যাবে? যেটা সোজা ওইটা তো আঁকতে পারি, কিন্তু যেটা একটু বাঁকানো থাকে ওটা তো আঁকতে পারি না। ঠিক আছে। হ্যাঁ, তো এটা হচ্ছে এইখানে হাঁটু, তারপর এইভাবে এসে এই ধরি ধরি এইভাবে লাইনটা গেছে একটু কার্ভ হয়ে, ওয়েট, কার্ভ হয়ে একটা লাইনটা গেছে, যার পরে এইখানে তো শেষ হবে, এইখানে ওভাল। হুম, ওভালটা এইভাবে এসে একটা সাইড যা দেখা যাবে, তো ওভারটা এই সাইডে এইভাবে এসে, আর এখানে এই পাটা এইভাবে আসবে, একটা আঙুল দিব জাস্ট, একটা আঙুল দিয়ে তারপর হচ্ছে আরো কিছু আঙুল একটু করে দিব, দেওয়ার পরে তারপর দিব, যাতে মনে হয় যে আরো কিছু আঙুল দেখা যাচ্ছে অল্প। এই তো এই প্রসেসে হবে। আচ্ছা আজকে ক্লাসটা খুবই লম্বা হয়ে গেছে। ভাই একটা ড্রয়িং দেখাইতাম। ঠিক আছে ভাইয়া ওই যে দেখান। কালকে যে এক্সাম হইলো না, ওইটাতে পোস্ট করার পর একটা আপু আর কি সবার পোস্টেই কমেন্ট করছিল যে লাইন পার্সপেক্টিভ ওভারের রুলস আছে, এগুলো নাকি কিছুই ফলো করা হয় না, পাঁচও পাওয়া যাবে না। তা আমি তো আর কি সবকিছু ফলো করেই রাখছিলাম, তারপরেও এই কমেন্টটা করছে, আপনি একটু দেখে বলবেন? আচ্ছা, দেখি আপনার ফিগার। আচ্ছা
আমার কাছে যা ভুল লাগতেছে সেটা হচ্ছে মাথার সাইজ ছোট হয়েছে। চেয়ারটা খুব ভালো হয়েছে। আচ্ছা, একটু অস্পষ্ট আসতেছে আমার কাছে যে এটা ভিডিওটা। আচ্ছা, একটা জিনিস হচ্ছে কি যে এই পাশের হাতটা লম্বা হয়েছে তুলনামূলক অনেক, আর বডি তুলনায় হাত ঠিক আছে, বাট মাথাটা খুব ছোট হয়েছে। আর এই পাশে যে হাতটা আছে, মানে ডান পাশে যে হাতটা আছে, সেটা উপরে দিয়ে খুব মোটা হয়ে গেছে, লাগছে একটা ফুলা, মানে ফুলে গেছে হঠাৎ করে হাতটা। হাতের কবজিটা ছোট হয়েছে, আঙুলের বেঙ্গুলো ধরা যাচ্ছে না, আঙুলগুলো খুব মোটা মোটা ফুলা ফুলা হয়েছে। আর পায়ের ক্ষেত্রে পাটা আর একটু সুন্দর হতে পারতো, খারাপ হয় নাই, মানে আরো ভালো করা যাবে এটা জিনিসটা। ভাইয়া এটা আমার আর কি চেয়ারটা বললাম ফার্স্ট খুব ছিল, ভালো হয়েছে। আমি আর কি ফিগার করতেছিলাম তো নতুন, মানে এটা আর কি আমার ফার্স্ট ছিল। আচ্ছা, আরো আঁকেন এইভাবে, আর একটু ভালো করে আর কি। এটা যেমন ওই যে ভাইয়া বললাম যে আমারটাও এমনই বললো। যে জায়গায় আমারটা মানে ওটা থেকে একটু ভালো হয়েছে, তারপরে এমনই বললো। হ্যাঁ ভুল আছে, আমারটারও হাতে একটু ভুল আছে। ভাইয়া এটাতে অ্যারাউন্ড কত পাওয়া যেতে পারে মার্কস? 20-20 এর মতো, 15 বা 20 দিতে পারে আর কি এরকম। তবে আমি চাই না আপনারা আশাহত হন, কিন্তু আরো আঁকবেন। আমার কাছে ভাইয়া মনে হতো যদি পরীক্ষাতে আমার নাম্বার খুবই কম দিবে। ভাইয়া যদি মার্কস হচ্ছে এখানে মানে 35 আপ করতে চাই, সেই ক্ষেত্রে মানে কি কি ইমপ্রুভ করা যেতে পারে? যাতে কোনো ভুল না থাকে ফিগারে, ত্রুটি, যাতে কোনো মাপ চোখে ত্রুটি না হয়, যাতে কোনো হাত বড় না হয়। আর এই যে আমি দিলাম যে বডি পার্টস গুলো দেখা যাবে, দেখা যাবে, এগুলো করলেই ভালো মার্ক পাওয়া যাবে। আপনার হাতের কবজিগুলো খুব লম্বা লম্বা হয়েছে, নিচের পার্টটা বড় হয়েছে অনেক, বডির মানে আহ, উপরে পার্টের পরে যে পাটা আসছে না, পাটা খুবই লম্বা হয়েছে। চেয়ারও তো লম্বা হয়েছে, চেয়ারের উপরের অংশ ছোট, নিচের অংশ খুব লম্বা, এই আর কি। আর তেমন ব্যাপার হচ্ছে না, মানে মনে হচ্ছে যে একটা নাক হয়েছে হাত পা। আর একটা জিনিস বলি, যে আমার সিনিয়র যখন আমি আমি যখন দেখাইতাম ওনাকে আর্ট পরীক্ষার ভর্তির আগে, উনি বলতো আমার আর্ট খুব বাজে হয়েছে, আমি 24-এ পাবো না, এরকম আর কি বলতো। তো আমি অনেক প্র্যাকটিস করতাম এটা শোনার পরে আর কি। তো পরে দেখলাম যে আমার মার্ক 53 আসছিল পরীক্ষাতে। তো এরকম আসলে বলেই। এখন আমি যদি আপনার জাজ করি আর্ট, আমার জাজমেন্ট হবে সেকেন্ড ইয়ারের একটা স্টুডেন্টের চোখ দিয়ে, যা ভুল লাগে সেটা ভুল বলবো। কিন্তু আপনি অ্যাডমিশন টেস্ট দিবেন, আপনি হচ্ছে আমার থেকে অনেকটাই কম জানেন আর্ট সম্পর্কে বা আর্ট করেন, তো স্যাররা খাতাটা ওইভাবে দেখবে, ভুলটা কম ধরবে হয়তো, কিন্তু যাতে পারফেক্ট করা যায় যতখানি, ততখানি পারফেক্ট করার ট্রাই করবেন। ভাইয়া আর আমি যাদের খুবই ইচ্ছা চার করার, বুঝি নাই। হ্যালো আচ্ছা, চারুকলায় ধরেন ঢাবিতে চান্স কারো হলো না, ঢাবিতে চান্স সবারই হবে না, তো এটা জানা কথা। যদি এমন হয় চান্স ঢাবিতে পাইলেন না, তাহলে কি আপনারা বাকি জায়গায় পরীক্ষা দিবেন না? ঢাবি ছাড়া জাহাঙ্গীরনগর, জগন্নাথ, ভাইয়া ভাইয়া সবগুলোই দেব। জি ভাইয়া জি। আমার মনে হয় সেটা ট্রাই করা উচিত। চারুকলার দিক থেকে আপনাদের। ভাইয়া জি, ভাইয়া আপনি কি শুধু ঢাকা ইউনিভার্সিটিতে দিছেন না অন্যান্য ভার্সিটিতেও দিছেন? না আমি ঢাকা ভার্সিটি দিছি, আমি জাহাঙ্গীরনগরে ফর্ম তুলছিলাম, বা ঢাবিতে হওয়ার পরে আমি আর কোনো জায়গায় পরীক্ষা দিইনি। আমি ঠিক করছিলাম যে গুচ্ছ না, সরি, জাহাঙ্গীরনগর এক্সাম দেব। যেহেতু ঢাবিতে হয়েছে, তখন আর মনে হয়েছে যে আর কোনো জায়গায় এক্সাম দরকার নেই, আমার আমার তো হয়ে গেছে চান্স, এই আর কি।
আর ভাইয়া রেজাল্ট কয়দিনে বাড়িটা কি দেয়? রেজাল্ট আমাদের সময় দিছিল 1 মাস পরে। তো এরকম মোটামুটি ওয়েট করায়, আচ্ছা, 15 আমাদের দিন লাগে অ্যাটলিস্ট। পরে দেয় না। আরেকটা জিনিস কি যে ঢাবি পরীক্ষা সবার আগে হয় তো, তো অনেকে বুঝতে পারে না যে এক্সামে কি রকম আসে, বা মানে বুঝতে বুঝতে একটু সময় লাগে। তো ঢাবিতে পরীক্ষার পরে যখন অন্য জায়গায় পরীক্ষা দেয় তখন আরো বেশি প্রিপেয়ার্ড হয়ে পরীক্ষা দিতে পারে। ভাইয়া, জগন্নাথের চারুকলা পরীক্ষা আর ঢাবির বি ইউনিট তো একই দিনে, তাহলে কি মানে দুইটা কি সেম টাইমে পড়ার পসিবিলিটি আছে? আমার মনে হয় ঢাবির এক্সাম যে রুটিন যে আছে চেঞ্জ করতে পারে। জগন্নাথেরটা কেউ বিকেলে যদি হবে, ঢাবি এটা সকালের দিকে, একই দিন। ভাইয়া, যদিও চেঞ্জ করার পসিবিলিটি আছে। ভাই আমি হোয়াটসঅ্যাপে গ্রুপে ফিগার ড্রয়িং এর একটা পিক দিতেছি, আপনি একটু ভুলগুলো একটু খুঁজে দেন। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ক্লাসটা আজকে রাখি, আমি হচ্ছে হোয়াটসঅ্যাপে দেখবো কে কে আঁকছেন, সেখানেই জানাবো ভুল থাকলে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।